কাজেই কে যে কার কখন বলা মুশকিল। আমি বলছি যে আওয়ামী লীগের পক্ষে আপনারা গুমটা জায়েজ করবেন, মানে 15 বছরে এখন কি হচ্ছে সেটা দিয়ে, মানে 5 আগস্টের পরে কি কি হয়েছে একটু বলি। গুম বলতে গুমটা স্টার্ট করলো কে? বাংলাদেশের রাজনীতিতে গুমটা স্টার্ট করলো কে? জিয়াউর রহমান। মিলিটারি ডিক্টেটর জিয়াউর রহমান গুমটা স্টার্ট করলেন। আপনারা সেটা কন্টিনিউ করেছেন। আমরা কন্টিনিউ করেছি। আগে বুঝতে হবে যে কে কোন কারণে গুম হয়েছে, কোত্থেকে গুম হয়েছে। সালাউদ্দিন সাহেব গুম হয়েছেন বলেন, তাকে পাওয়া গেল শিলংয়ে, সেটা গুম হলো আওয়ামী লীগের গুম। প্রশ্ন হচ্ছে আপনি অবৈধ অস্ত্র চোরাচালান করবেন, আপনি অস্ত্র এনে সমুদ্র উপকূল দিয়ে সে অস্ত্র ট্রেডিং করবেন, সিলেট দিয়ে বা বাংলাদেশের নর্থ ইস্টের বর্ডারে ইলিগাল আর্মস ট্রেডিং করবেন। অস্ত্র ব্যবসা করতে গিয়ে কোথায় কি হয়েছে সেই দায় শেখ হাসিনা আওয়ামী লীগের। যাদেরকে গুমের কথা আপনি বলেন, প্রথম হচ্ছে যাদেরকে গুমের কথা আপনি বলেন তাদের প্রফেশন, তাদের অ্যাক্টিভিটিসটা একটু ভাবেন। আপনি যদি ইলিগাল আর্মস ট্রেডিং করেন, আপনি যদি 10 টাকা অস্ত্রের সাথে ইনভলভ থাকেন, বা মাত্র একবার চালান ধরা পড়েছে, সেটা আপনি কেউ যদি ওই অস্ত্র ব্যবসায়ের দ্বন্দ্বে নিখোঁজ হয়ে যান, সেই দায় শেখ হাসিনা। কাজেই আমাদের বক্তব্যটা হচ্ছে খুনটা ইন্ট্রোডিউস করেছেন জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে মার্শাল ডিক্টেটর হয়ে। মাহফুজ বাবু থেকে যে বাংলাদেশের আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে নির্বিচারে। সেনা কর্মকর্তাদের জিয়াউর রহমানের যে পথ, সেই পথে ইউনূস হাঁটছে আজকে। জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেলকে তিনি সামরিক আইনের বাইরে এসে আইসিসিতে ট্রায়াল করাচ্ছেন। অর্থাৎ দেশটাকে ধ্বংস করার জন্য যা করা দরকার ইউনূস সাহেব তাই করছেন। আপনাদের সাথে কয়জন সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের যারা আপনাদের সাথে বিভিন্নভাবে জড়িত ছিলেন তারাও আপনাদের সাথে এখন আছেন ভারতে? আপনি ভারতে আছেন কিনা আমি জানি না, ভারতে আছে, এটা আমরা পত্র পত্রিকায় দেখতে পাই। তো সেনাবাহিনীর এক অংশ এখনো আওয়ামী লীগের সাথে আছে এবং সেনা প্রধানকেও অনেক সময় দায়ী করা হয়, সেই ব্যাপারে আপনার মতামত কি? সেনাবাহিনীর এক অংশ বলতে সেনাবাহিনী তো রাষ্ট্রের অংশ, রাষ্ট্রের সম্পদ। সেনাবাহিনী তার জাতির বিশেষ অংশ, তাদের পলিটিক্যাল অ্যাফিলিয়েশন দরকার নেই। আমরা কখনোই সেনাবাহিনীকে, যদি ওয়াকার সাহেবের রাজনৈতিক পরিচয় অথবা তার অ্যাফিলিয়েশন টু জামাত, এটা কে না জানে, তারপরে কিন্তু তাকে আমরা সেনাপ্রধান বানিয়েছি, নেত্রী বানিয়েছেন। ইকবাল করিম ভূঁইয়া অ্যাফিলিয়েটেড টু বিএনপি জামাত, তাকে যেমন নেত্রী শেখ হাসিনা আর্মি চিফ বানিয়েছেন। এও কি সম্ভব দাদা? মানে আওয়ামী লীগের আমলে জামাতকে প্রমোট করেছে, জামাতকে করেছে। বলেন যে গোলাম আজমের ছেলে আজমি কোন আমলে প্রমোশন পেয়েছে? জিজ্ঞেস করেন তাকে। গোলাম আজমের ছেলে আজমি ব্রিগেডিয়ার হয়েছে কোন আমলে? ব্রিগেডিয়ার যে আজমি কথা বলছেন, তিনি ব্রিগেডিয়ার প্রমোশন কোন আমলে পেয়েছেন? আওয়ামী লীগের আমলে, শেখ হাসিনার আমলে। আওয়ামী লীগের আমলে হয়েছে, কিন্তু কোন আমলে উনি গুম হয়েছে? আচ্ছা, গুম তো হয়েছেন কেন? আপনি যদি রাষ্ট্রবিরোধী কাজ করবেন, আপনি যদি যুদ্ধাপরাধীদের আমরা বিচার করছি, সেখানে আপনি সামরিক বাহিনীতে কু করবেন, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন কর্নেল তাহেরের মতো, আপনাকে ছেড়ে দেবে সরকার? আপনি তো বললাম না, আপনি বলছেন যে যদি আজমি প্রমোশন পেয়ে থাকে শেখ হাসিনার আমলে, আর কিছু লাগে? আর উদাহরণ লাগে? ওনারা পালিয়েছেন কেন? ওনারা পালিয়েছেন, ওনারা দেশ থেকে চলে, এবং মানে শাস্তিপ্রাপ্ত একজন জেনারেল, আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারতেছি না, যার নামে আইসিটিতে হয়েছে, তার মধ্যে কর্মরত অবস্থায় একজন পালিয়েছেন, সেটাও সম্ভবত ভারতেই আছেন ওনাদের সাথে। আমি এই মুহূর্তে যাদেরকে আপনি অভিযুক্ত করেছেন, আসামি করেছেন, এটা কি একেবারেই মন করা? ওই অপরাধগুলো কি আইসিটিতে যাবে কিনা? যেই মামলা আপনি করেছেন, এই মামলা কি আইসিটিতে কমপ্লাই করবে কিনা? সন্ত্রাস দমন মামলা সন্ত্রাস দমন কোর্টে যাবে, নারী নির্যাতন মামলা নারী নির্যাতন কোর্টে যাবে, সাইবার মামলা সাইবার কোর্টে যাবে। সেনাবাহিনীর অফিসারদেরকে যেই মামলায় আপনি অভিযুক্ত করতে চাচ্ছেন, আসলে মেরিট আছে কিনা, আর থাকলেও এই মামলা আইসিটিতে যাবে না সামরিক আদালতে হবে?
কাজেই এই প্রশ্ন মানে রয়েই গেছে। জেনারেল কবির উনি পালিয়েছেন না আপনাদের সাথে নিশ্চয়ই যোগাযোগ আছে, আপনারা জানেন ভালো যে উনি পালিয়েছেন। আমাদের সাথে বাংলাদেশের অনেক মানুষের যোগাযোগ, প্রতিদিন আমরা হোয়াটসঅ্যাপ, না, আমি টেলিগ্রামে স্পেসিফিকলি জেনারেল এখানে নামটা দেওয়া হয়েছে, জেনারেল কবিরের কথা বলছে, যার নামে এখনো মামলা আছে আর কি। তো জেনারেল কবিরকে কিন্তু আপনার সরকার, এই যে বিএনপি জামাত সমর্থিত ইউনূস সরকার কিন্তু অ্যাম্বাসেডরের পোস্টিং দিয়েছে। জেনারেল কবির মিলিটারি সেক্রেটারি ছিলেন প্রাইম মিনিস্টারের, ট্রু, তাকে কিন্তু অ্যাম্বাসেডরের পোস্টিং আপনাদের সরকার দিয়েছে। হিপোক্রেসি। কাজেই আমি বলছি ওই সরকার যখন ওনাকে পোস্টিং দিয়েছে, যারা তাকে প্রমোশন দিল, যারা তাকে পোস্টিং দিল তাকে জিজ্ঞেস করেন কেন পালিয়েছে, আদৌ পালিয়েছে কিনা বাংলাদেশে আছে, কোথায় আছে তারা খুঁজে বের করুক। উনি তো অপরিচিত লোক না। বলা হয় যে ওনার কাছে শেখ হাসিনার অনেক সাক্ষী, অনেক কিছুর সাক্ষী উনি, শেখ হাসিনার সরকার এবং শেখ হাসিনা উনি অনেক কিছুরই সাক্ষী। ক্যান্টনমেন্টের সিনিয়র অফিসাররা বাংলাদেশের উনি তো মাত্র 15 বছরের জেনারেল নাই, উনি তো দীর্ঘদিন চাকরি করে এসে লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন বা মেজর জেনারেল হয়েছেন। উনি বাংলাদেশে অনেক কারা ক্যান্টনমেন্টে বসে কি করতেন, ক্যান্টনমেন্টের কোন বাড়িতে বসে আইএসআই গোপন মিটিং হতো, কোথায় বসে বিডিআর মিউটিনি কনস্পিরেসি হয়েছে, ওনারা তাও জানেন। কাজেই আমরা সেনাবাহিনীকে রাজনীতির বিতর্কে কখনোই আনতে চাইনি, আনবো না। আজকে দেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান, সেনাবাহিনী, পুলিশ সব ধ্বংস করছে ইউনূস। বিশ্ববার্তা পরবর্তী কর্মসূচি কি দাদা? আপনারা ধরেন এই কর্মসূচি আপনি বলছেন যে সফল হয়েছে বা হবে, আগামীকালকের কর্মসূচি এখন থেকেই সফল হচ্ছে, কিন্তু এরপরে কর্মসূচি কি? এইটা আপনার কাছে। আর আপনি বলছেন যে শেখ হাসিনা খুব শীঘ্রই ফিরবে, এটা তো আমরা গত বছর থেকেই শুনে আসছি। গত বছর শেষের দিক থেকে আমরা শুনে আসছি যে শেখ হাসিনা ফিরবে, খুব কাছাকাছি উনি আছেন, যে কোনো সময় উনি চলে আসবেন। তো আমরা সেই দিনের অপেক্ষায় আছি, আসলে উনি কবে আসবেন, কিভাবে আসবেন? আবারও বলি, প্রশ্ন হচ্ছে যে নেত্রী কিন্তু রয়টার্সে বলেছেন যে আমি এই অসাংবিধানিক অবৈধ দখলদার সরকার এরা ক্ষমতায় থাকা অবস্থায় আমরাই তাকে বারণ করব, কারণ এখন পর্যন্ত 20,000-এর বেশি অস্ত্র রয়ে গেছে যা উদ্ধার করা হয়নি। বাংলাদেশে যতগুলো থানা, পুলিশ ফাঁড়ি, জেলখানা, গণভবন, পার্লামেন্টে যে অস্ত্র লুট হয়েছে, করাচি থেকে কন্টেনার ভর্তি কি এসছে, অস্ত্র, গোলা বারুদ না কি জানি না তো আমরা। এইগুলো সমাজ থেকে পুলিশের অপারেশন, আর্মি যৌথ বাহিনীর অপারেশন শেষ হয়ে গেল, খিলগার মসজিদ থেকে শত শত অস্ত্র উদ্ধার হচ্ছে, চট্টগ্রামে বিএনপি নেতার বাড়ি থেকে শত শত অস্ত্র উদ্ধার হচ্ছে। কাজেই এই অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত আমরা নেত্রীকে দেশে ফিরতে দেব না, কারণ তিনি জঙ্গি সন্ত্রাসীদের প্রথম টার্গেট। তাকে হত্যা করা ইউনূস সহ সরকার প্রথম টার্গেটটাই হচ্ছেন শেখ হাসিনা। আমরাই তাকে বলবো এই অবৈধ অস্ত্র উদ্ধার হওয়ার আগ পর্যন্ত যেই শীর্ষ সন্ত্রাসীরা, দণ্ডিত আসামিরা বাতাসে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, যে আনসারুল্লাহ বাংলা টিম, হিজবুত তাহরির, জেএমবির মতো শীর্ষ সন্ত্রাসীরা, খুনিরা, দণ্ডিত আসামিরা কারাগার থেকে বের হয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তারা থাকতে বাংলাদেশে এই পরিবেশে শেখ হাসিনাকে আমরা ফিরতে দেব না, এই কারণে সেখানে তিনি নিরাপদ না। কাজেই আমরা আগে সমাজ থেকে, দেশ থেকে এই সন্ত্রাসী, জঙ্গি এবং খুনিদের মূলোৎপাটনটা নিশ্চিত করব, অবৈধ অস্ত্র উদ্ধার নিশ্চিত করব, এবং অবৈধ দখলদার ইউনূস, অসাংবিধানিক এই ইউনূসকে ক্ষমতা থেকে হটিয়ে, যেহেতু আমরা ব্যক্তিগতভাবে, দলগতভাবে কেয়ারটেকার গভর্নমেন্টকে বিশ্বাস মানতে এখনো মানি না। দেখবেন আমরা যেটা বলতাম বিএনপি এখন তাই বলবে, আমরা যা বলতাম হাইকোর্টের রায়ও আসতে পারে ঠিক নাই, এইবারে ভোটটা কেয়ারটেকার ছাড়া হয়ে যাবে। অর্থাৎ ক্ষমতায় গেলে থাকলে এক সুর, বাইরে থাকলে এক সুর। এই ক্ষমতার আসা আগে বিএনপি বলতো হ্যাঁ তত্ত্বাবধায়ক, কয়দিন পরে যে রায়টা আসবে দেখবেন প্রেসক্রাইব রায়, এবারে নির্বাচন তত্ত্বাবধায়ক সারা হোক, এমনিতে হয়ে যাক, এরপর থেকে তত্ত্বাবধায়ক, মানে হিপোক্রেসি। আলটিমেটলি হয়তো সেভাবে রায় লেখা হচ্ছে। যদি বুঝি যে না ঠিক আছে, এই নেক্সট ইলেকশন তো কেয়ারটেকার গভর্নমেন্ট হবে, তাহলে বুঝবো যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট রায়টা প্রকৃত অর্থে সেন্টিমেন্টকে ধারণ করতে পারছে। তারপরে বলি, একটি
অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের উদ্দেশ্যে একটি কেয়ারটেকার গভর্নমেন্ট, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার আসবে, অবৈধ অস্ত্র উদ্ধার হবে, শীর্ষ সন্ত্রাসী জঙ্গিদেরকে গ্রেপ্তার করা হবে, তারপরেই আমরা নেত্রীকে দেশে ফিরে আসার জন্য বলবো, তাকে আমরা নিয়ে আসবো। আপনারা যেটা পাচ্ছেন, আমরা উজ্জীবিত এই কারণে, আমাদের কর্মীরা অনেক বেশি উজ্জীবিত যে মাত্র একটা লকডাউন প্রোগ্রাম দিয়েছি, তা তো ঢাকা শহরে, এতেই যখন সকলের কাঁপুনি শুরু হয়ে গেল। আর যদি শেখ হাসিনাই ফিরে, আমি বলি ধরে নেন বাধা নেই, মানে যেহেতু জনগণ সফল করছে লকডাউন, একটা লকডাউনে সেখানে তো আপনাদেরও ফিরে আসা, মানে শেখ হাসিনা না ফিরলেও আপনাদের তো ফিরে আসা পথ। আমরা তো বলছি যে জনগণের সমর্থনের কারণে বিএনপি জামাত ভীত হয়ে শেষ দিনে এসে সরকারের পাশে দাঁড়িয়ে পুলিশ দিয়ে বোমা ছোড়াচ্ছে পরিবেশটা নষ্ট করার জন্য। তারা শিবিরের কারণে বোমা ছুটছে, আগুন দিচ্ছে বাসে পরিবেশটাকে নষ্ট করার জন্য, অর্থাৎ দোষটা আওয়ামী লীগের কাঁধে চাপানোর জন্য। আমরা যদি আরো নির্যাতন করা হয়, গণগ্রেপ্তার বন্ধ করা না হয়, যদি আগামীকাল কোনো আঘাত করা হয়, তাহলে আমাদের রাজনৈতিক কর্মসূচি আরো কঠিন কঠোর আসবে। সারা বাংলাদেশ অচল করে দেওয়ার মতো রাজনৈতিক ক্ষমতা অবস্থান আওয়ামী লীগের আছে, আওয়ামী লীগ পারে। মাত্র 14 মাসেই যখন আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পেরেছে, মাত্র 14 মাসেই যখন সারা বাংলাদেশের মানুষের সমর্থন আমরা পেয়েছি, কাজেই আমাদের মনোবল এখন অনেক বেশি চাঙ্গা। এই 3 দিনে আওয়ামী লীগ অনেক বেশি চাঙ্গা হয়েছে, অনেক বেশি সাহস। আপনাদের সাথে বলা হয় যে ভারতের, মানে ভারত আপনাদেরকে বেশ সহযোগিতা করছে এই ব্যাপারে। ভারত সহযোগিতা করছে কোন প্রসঙ্গে? ভারত তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করেছে, আশ্রয় দিয়েছে, অর্থ দিয়েছে, অস্ত্র দিয়েছে, ট্রেনিং দিয়েছে। মানে আপনি কোথায় আছেন আমি জানি না, বাট যারা আছেন তাদেরকে তো আশ্রয় দিয়েছেন। আমাদের অধিকাংশ লোক ভারতে আছে, এই সত্য, এটা অফিসিয়ালি স্বীকার করি আর না করি, অধিকাংশ লোকই ভারতে আছে, সেখানে মিটিং করছে, সাক্ষাৎকার দিচ্ছে, সবকিছু সব করছি আমরা। কারণ 71 সালে যদি আমরা মুজিবনগর সরকার গঠিত না হতো, তাহলে মুক্তিযুদ্ধ পরিচালিত হতো না, বাংলাদেশ স্বাধীন হতো না। যেহেতু আপনি মব লিঞ্চিং এর নামে নির্বিচারে মানুষ হত্যা করছেন, 7,000 রাজনৈতিক লিঞ্চিং, মব লিঞ্চিং এর নামে 7,000 রাজনৈতিক ঘটনা করেছেন, কত হাজার মানুষকে মেরেছেন, মুক্তিযোদ্ধা, বিচারক, সুপ্রিম কোর্টের বিচারপতিকে আপনি হত্যা মামলায় দিয়ে, প্রধান বিচারপতিকে হত্যা মামলায় দিয়েছেন।